আমার আন্তরিক অভিনন্দন ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে দলিত সাহিত্য একাডেমির আয়োজিত আজকের এই মনোজ্ঞ অনুষ্ঠানে আসতে পেরে আমার ভালো লাগছে। সংক্ষিপ্ত বক্তব্য, বেশি লম্বা চড়া করা যাবে না, সেই জন্য আমার ছোট বক্তব্য তুলে ধরছি, যেটা আমার সাহিত্য কর্মের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রথমে আমি বলে রাখি যে আজকে আমি যে অবস্থায় আছি, মানে বয়সের দিক দিয়ে বলতে গেলে আমার জীবনের অর্ধেক সময়টাই আমার সাহিত্য কর্ম অতিবাহিত হয়েছে। আমি যখন স্কুলে পড়তাম তখন থেকে আমি আমার সাহিত্য চর্চায় হাতে করি, তারপরে স্কুলের গণ্ডি পেরিয়ে কলেজ, ইউনিভার্সিটি, তারপর আমার কর্মক্ষেত্র, সমগ্র সারা জীবন ধরে আমি সাহিত্য চর্চা করে আছি। বিশেষ করে সাঁওতালি সাহিত্য, এবং সাঁওতালি সাহিত্যকে বিশ্বের দরবারে অন্যান্য সাহিত্যের সমপর্যায়ে উন্নীত করার জন্য আমরা আমাদের সারা ভারত সাঁওতালি লেখক সংঘ যেটা আছে তার আমি একজন সদস্য, এবং তাদের অনুপ্রেরণায় এবং আমরা এই সাঁওতালি সাহিত্যকে বিশ্বের দরবারে তুলে ধরার জন্য একটা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আপনারা সবাই জানেন আমাদের সাঁওতালি ভাষা সংবিধানের ৮ম তফসিলে ২০০৩ সালের ২২শে ডিসেম্বর অন্তর্ভুক্ত হয়েছে দীর্ঘ সংগ্রামের পরে। তবু আমার ব্যক্তিগত কর্মকাণ্ড, আমি বিশেষ করে প্রথমে আমি নাট্যকার, তারপরে কাহিনীকার, তারপরে কবিতাও আমি লিখে চলেছি, রম্যরচনাও লিখেছি, এবং আমাদের নিজস্ব একটা ক্লাব ছিল, এবং সেই ক্লাবের মাধ্যমে যেটা মার্শাল গাঁথা, যেটা কলকাতা বালিহাওড়াতে আমরা তৈরি করেছিলাম 1984 সালে, সেই ক্লাবের মাধ্যমে আমরা একটা মাসিক পত্রিকা সম্পাদনা আমি নিজে করেছি, এবং আমাদের ক্লাবের মাধ্যমে সেটা আমরা প্রচার করেছি। সেই পত্রিকাটা পরে এভেন্ট শাখা নামে যখন রেজিস্ট্রেশন নাম্বার পাই, তখন এভেন্ট শাখা নামে পরিচিতি লাভ করে। এবং সেই সঙ্গে প্রথমে আমি যখন কলেজের পরীক্ষা দিয়ে বেরিয়ে যাই, সেই সময় বেকার অবস্থায় আমরা একটা পত্রিকা সম্পাদনা করেছিলাম, সেটা হচ্ছে ট্যুর, এবং কিন্তু সেটা আলটিমেটলি সেটা আমরা সাফল্যমণ্ডিত করতে পারিনি। কারণ হচ্ছে বেকার অবস্থার যে দুঃখ দুর্দশা সেটা আপনারা সবাই জানি, যে একটা ম্যাগাজিন সম্পাদনা করতে গেলে প্রচুর আর্থিক সাহায্যের প্রয়োজন হয়, সেটা আমাদের সঙ্গতি ছিল না। যাই হোক, কলকাতায় আমি লেখাপড়ার সুযোগের সুবাদে কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে যখন আমি এমএ পড়তে যাই, সেই সময় আমি একটা ক্লাবের সঙ্গে জড়িত হই, মার্শাল গাঁথা। এবং আমি যখন ওখানে কলকাতায় স্টেট ব্যাংকে চাকরি পেয়ে গেলাম, তখন আমরা আবার একটা নাট্যদল তৈরি করলাম, সেটা হচ্ছে কলকাতা খেরোয়াল ড্রামাটিক ক্লাব। এবং ওই নাট্যদলের মাধ্যমে আমরা যতগুলো সাঁওতাল অধ্যুষিত এলাকায় সব জায়গায় আমরা আমাদের নাটক মঞ্চস্থ করেছি। এইভাবে আমার সাহিত্যকর্ম আমি চালিয়ে গেছি, এখনো চালিয়ে যাচ্ছি। এবং এই সুবাদে সেটা না বললেই ভালো হয়, আমি প্রচুর পুরস্কারের অধিকারী হয়েছি। সাহিত্য একাডেমি, দুটো সাহিত্য একাডেমি পুরস্কারে পুরস্কৃত, সাহিত্য একাডেমি যেটা মেন পুরস্কার, এবং যেটা অনুবাদ সাহিত্য, এবং ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে সাধুরামচাঁদ মুর্মু পুরস্কার এবং সারদা প্রসাদ পুরস্কার পেয়েছি। এবং 2022 সালে আমাদের ভারতবর্ষের যে পুরস্কার, 4th হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, পদ্মশ্রী অ্যাওয়ার্ড আমি ভূষিত হই। এটাই আমার সাহিত্যকর্মের সর্বোচ্চ প্রাপ্তি, এবং এখনো আমি সাঁওতালি সাহিত্যকে এগিয়ে নেওয়ার জন্য আমি কঠোর পরিশ্রম করে যাচ্ছি। সবচেয়ে কিন্তু দুঃখের বিষয়, আমি যে সমাজে বসবাস করি, যে সমাজে আমি বিলং করি, সেই সমাজের মানুষকে আমাদের এতগুলো লেখক আছে, কবি আছে, কিন্তু সেই সমাজের মানুষকে এখনো শিক্ষার আলোয় এখনো আমরা আলোকিত করতে পারিনি। এটাই আমাদের দুর্ভাগ্য। আপনারা সবাই জানেন, আমরা যে সাঁওতাল সোসাইটিতে বসবাস করি, সেই সাঁওতাল সোসাইটিতে এখনো মাদক দ্রব্যের ব্যাপক প্রচলন আছে। এই মাদক দ্রব্যের প্রচলন যদি না বন্ধ করা যায়, বিশেষ করে যারা সামাজিক যারা কর্ণধার আছেন ওনারা তো চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু শুধু সমাজের যারা কর্ণধার আছেন ওরা শুধু চেষ্টা করলে হবে না, এটা কিন্তু প্রশাসনিক স্তরে এটা পদক্ষেপ নেওয়া দরকার। সেজন্য আমাদের যে আজকে বীরবাহা হাঁসদা এসেছিলেন আমাদের মন্ত্রী, উনি একটা ঘটনার কথা ওনাদের গ্রামের কথা বলছিলেন, যে একজন মানুষ নেশাগ্রস্ত হয়ে আছে, তার পরবর্তী ওর স্ত্রী কাজে যোগদান করেছে, কিন্তু
কর্মক্ষেত্রে গেলে সেখানে একটা নির্দিষ্ট সময়সীমা আছে, সেই সময়সীমা কাজ সমাপ্ত করে ওকে বাড়ি যেতে হবে। কিন্তু কেন সে দেরি করে যাচ্ছে? সেই জন্য ওর স্বামী ওকে প্রচন্ডভাবে প্রহার করেছে। এই যে একটা মাদক দ্রব্যের কুপ্রভাব, এই প্রভাবটা কিন্তু আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। আমাদের যতগুলো লেখক গোষ্ঠী আছে সবাই কিন্তু প্রতিনিয়ত আমরা লিখে চলেছি, কিন্তু যেখানে নিরক্ষরতার সংখ্যা সবচেয়ে বেশি তাদের কাছে এই লেখার কোনো মূল্য নেই। সেই জন্য আমার লেখক বন্ধুদের কাছে এবং যারা সমাজ সংস্কারমূলক কাজে ব্রতী আছেন ওনাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমরা লেখালেখি যতটা করছি তার চেয়ে বরং আমরা যদি সভা সমিতি করি এবং প্রত্যেকটি গ্রামে যদি আমরা সার্ভে করি, কারণ যেহেতু আমাদের সোশ্যাল সিস্টেমটা হচ্ছে মাঝি পারগানা সিস্টেম, আমরা যদি এক একটা গ্রামে গিয়ে মাঝি বাবাদেরকে আমরা বলি যে বাবা তোমার গ্রামে যতগুলো মানুষ আছে তোমার সব মানুষকে শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য তুমি তোমার প্রচেষ্টা চালাও, এবং মাদক দ্রব্যের যে কুপ্রভাব সেটা তুমি বন্ধ করতে হবে। কারণ আমি প্রায় বলি মাঝে মাঝে বিভিন্ন সভা সমিতিতে যে গভর্নমেন্ট কিন্তু পশ্চিমবঙ্গ সরকার আমাদের শিক্ষার জন্য প্রচুর টাকা বরাদ্দ করছে, রেশনের চাল আমরা পাচ্ছি, তাহলে আমাদের কিসের অভাব হচ্ছে? আমরা যদি রেশনের চাল, খাদ্যের সমস্যা আমাদের থাকছে না, তবু যদি আমরা শিক্ষা গ্রহণ করতে না পারি, তাহলে একদিন এমন একটা দিন আসবে সরকার তখন বলবে যে আমি তো এত এত তোমাদের জীবিকা নির্বাহের জন্য এত সাহায্য দিয়েছি, এত সহযোগিতা করেছি, তবু তোমরা লেখাপড়া শিখতে পারোনি, তাহলে তোমাদের স্থান কিন্তু এই গ্রামাঞ্চলে হবে না, তোমাদের স্থান হবে নির্জন জায়গায়, দ্বীপান্তর করে দেবে, কোনো ঘন জঙ্গলে তো পাঠিয়ে দেবে। এমনও দিন আসতে পারে, কারণ যেখানে আমরা ডিজিটাল যুগে আমরা বড়াই করে চলেছি সেই সমস্ত জায়গায় এখনো যদি আমাদের সমাজের লোক পিছিয়ে পড়ে, কারণ এই যে আমরা দেখছি আজকে দলিত সম্প্রদায়ের যে সাহিত্য আলোচনা সভা হচ্ছে, এই যে দলিত শব্দটা কিন্তু আমাদের মনোবল অনেকটা ভেঙে দেয়। কারণ আমরা প্রতিনিয়ত দেখছি ভারতবর্ষের সব জায়গায়, মিডিয়াতে দেখছি, কাগজে দেখছি যে দলিতের উপর একটা অত্যাচার হচ্ছে, তখন আমাদের যন্ত্রণাটা কিন্তু বেড়ে যায়, বড় দুঃখ লাগে। সত্যি আমরা কোন ভারতবর্ষে বসবাস করছি যেখানে ভেদাভেদ, ওয়ান নেশন ওয়ান স্টেট, এটা একটা কনসেপশন যেটা আমরা তৈরি করার চেষ্টা করছি, সেখানে যদি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই ভেদাভেদটা যদি এখনো থাকে, তাহলে আমরা কোন সভ্য সমাজে বসবাস করছি যেখানে আমরা বলছি যে বিজ্ঞান অনেক উন্নত হয়েছে? এটাই কি দলিত সম্প্রদায়কে মেরে ফেলায় যদি বিজ্ঞানের উন্নতির একটা প্রমাণ হিসেবে আমরা তুলে ধরি? এটা মনে হয় ভুল হচ্ছে। সেই জন্য আমরা চেষ্টা করছি, আমরা যারা পিছিয়ে পড়ে আছি আমাদের কিন্তু মনোবল বাড়াতে হবে, আমাদের অধিকার, আমাদের আত্মমর্যাদা বাড়াবার জন্য সরকার যেমন আমাদের সহযোগিতা করছে, আমাদেরকেও সেরকম চালিয়ে যেতে হবে। কারণ হচ্ছে এই আত্মমর্যাদার লড়াই আমরা দেখেছি সিধু কানু চাঁদ ভৈরব, যারা তিলকা মাঝি, বিরসা মুন্ডা, এরা কিন্তু খাবার জন্য লড়াই করেনি। ওদের মা বোনদের উপর যখন দিনের পর দিন অত্যাচার হয়েছে, তখন ওরা কিন্তু নিজের আত্মমর্যাদা বাঁচাবার জন্য কিন্তু ইংরেজের বিরুদ্ধে লড়াই করেছিল। সেই লড়াই কিন্তু আবার আসন্ন মনে হয় ভারতবর্ষে যা মানচিত্র, কারণ আমাদের প্রতিনিয়ত আমরা আমাদের যারা সমাজের কর্ণধার আমরা চিন্তায় আছি, চিন্তিত অবস্থায় আছি যে সত্যি একদিনকে তাহলে যারা পিছিয়ে পড়া মানুষ মানে যারা দেশের কর্ণধার, ওনারাই কিন্তু আইডেন্টিফাই করছেন, চিহ্নিত করছেন যে এরা পিছিয়ে পড়া সম্প্রদায়। এই সম্প্রদায়কে এই ভারতবর্ষ থেকে তথা পৃথিবীর থেকে বিলীন করার একটা অপচেষ্টা হচ্ছে, এটা সম্ভব নয়। কারণ এই ভারতবর্ষটা আমার, তোমার, সবারই ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরাটা সবাই ভোগ করার অধিকার আছে। যতগুলো প্রাকৃতিক সম্পদ আছে সবাই নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখবে, এটাই আমি কামনা করছি। আর আমাদের লেখক বন্ধু যারা আছেন, আজকে দলিত সাহিত্য একাডেমি তরফ থেকে যে আলোচনা সাহিত্য সভার আয়োজন হয়েছে, এটা আমার মনের কথা বললাম। আর আমাদের মনের কথা শুধু বললে হবে না, কারণ আমাদের পিছিয়ে পড়া জনগণ, আমরা এখানে আলোচনা করছি একটা সভাগৃহে, কিন্তু দেখবেন ওরা কিন্তু মাঠে ঘাটে কাজ করে যাচ্ছে, ওরা কিন্তু প্রতিনিয়ত হেনস্থার শিকার হচ্ছে। ওদিকে
সমপর্যায়ে সমমর্যাদা আমরা যেদিন দিতে পারবো সেদিন আমাদের এই আলোচনা